হ্যালো প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? এটা নতুন একটা ক্লাসে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আর যথারীতি ক্লাসটি ক্লাস 8 এর শিক্ষার্থীর জন্য। এর আগে একটা ক্লাস করেছি, একটা না দুইটা ক্লাস করেছি ক্লাস 8 এর জন্য, এবং ক্লাসগুলো বেশ প্রশংসিত হয়েছে এবং তোমরা অনেকেই মানে মেসেঞ্জারে কিংবা অন্যভাবে নক করে জানিয়েছি তোমাদের ক্লাসগুলো ভালো লাগতেছে, ক্লাসগুলো উপকারে আসতেছে। আজকে তারই ধারাবাহিকতা আমরা থার্ড ক্লাসটি করতে যাচ্ছি। তো সবাই রেডি তো? আর যে কথাটি শুরুতে বলবো, এই ক্লাসটি আসলে একেবারেই যারা কমন স্টুডেন্ট তাদের জন্য ক্লাসগুলো করা। যারা তাদের এক্সপিরিয়েন্সড কিংবা ডেডিকেটেড টিচার নাই, যারা মানে হয়তো কোনো না কোনোভাবে লেগ বিহাইন্ডেড, তাদের জন্য ক্লাসটা। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা খাতা বই নিয়ে বসো, আর শুধু বসো না, এখন ক্লাসটা করবা, পরে আবার অন্য সময় ক্লাসটা দেখতে পারবা, যখন যতবার মন চায় ততবার দেখতে পারবা, যখন যেখানে তোমার সমস্যা সেখানে তুমি এর সমাধান হিসেবে কাজে লাগাতে পারবা। তো আমরা, মনে আছে তো গত ক্লাসে কি করেছি আমরা? আমরা গত ক্লাসে তোমাদেরকে ওই যে আমরা একটা সুন্দর এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা স্পিচ পর্যন্ত গেছিলাম। স্পিচ মানে যে ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ আমরা গেছিলাম। তো সেখানে আমরা আসি, আমাদের আজকে আলোচ্য বিষয় স্পিচ। এই যে স্পিচ, যেটা আমরা ন্যারেশন বা উক্তি বলে আমরা যেটা জানি, সেই স্পিচ দুই প্রকার। সেটা আমি ওই দিন বলছিলাম একটুখানি। একটা ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচ যেটাকে বলছিলাম আমরা প্রত্যক্ষ উক্তি, প্রত্যক্ষ উক্তি। আর একটা হলো আমাদের ইনডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি, পরোক্ষ উক্তি। ঠিক আছে? তো এই যে ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ কি আসলে? আমরা তো জানি যে কোনো বক্তার স্পিচটা হলো কোনো মানে স্পিকারের যে ওয়ার্ডগুলোকে মানে একেবারেই অন্যের কাছে প্রেজেন্ট করা, যেটা মানে কাউকে বলা বা মানে রিপোর্ট করা। অর্থাৎ এটা একটা আর্ট, স্পিচ একটা আর্ট। মানে আছে তোমাদের কি বলছিলাম গত ক্লাসে? স্পিচ ইজ অ্যান আর্ট অফ রিপোর্টিং অর টেলিং সামথিং মানে টু আদার্স, মানে একজনের কথা আরেকজনকে বলা। তো সেটা আমরা দুইভাবে বলতে পারি। একটা ডিরেক্ট, অর্থাৎ কোনো পরিবর্তন না করে, অর্থাৎ বক্তা যেভাবে বলেছে সেভাবে আমরা হুবহু প্রকাশ করতে পারি। আর যদি করি সেটা কি বলা হচ্ছে ডিরেক্ট স্পিচ। আর যদি আমরা নিজের মতো করে বলি তখন সেটা হবে কি ইনডিরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি কোনটা ডিরেক্ট কোনটা ইনডিরেক্ট। আচ্ছা, যেমন ধরো বিষয়টা এমন, the teacher said to the students, comma quotation তো আমি এখানে দেই, what happened, what happened। এই যে দেখো, তাহলে the teacher said to the students what happened, এটা যদি আমরা এভাবেই বলি তখন সেটা কি হবে? ডিরেক্ট স্পিচ। কি হবে এটা? ডিরেক্ট স্পিচ। আর যদি এটাকে আমি এভাবে লিখি, দ্য টিচার এই সেটটা হয়ে যাবে আক্সড। আক্সড কেন আক্সড এটা আমরা সামনে বলবো। আক্সড দ্য স্টুডেন্টস what had been happened। তাহলে দেখো, এই যে এইভাবে টিচার যেভাবে প্রশ্নটা করেছেন সেভাবে যদি আমি প্রকাশ করি তাহলে কি হবে? ডিরেক্ট স্পিচ। আর যদি এটাকে মানে আমাদের মতো করে আমরা বলি, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস হোয়াট হ্যাড হ্যাপেন্ড। এখানে কিছু চেঞ্জ আছে, সেই চেঞ্জটা কেন আমরা সামনে এটা জানবো, কেন এটা কি চেঞ্জ হয়েছে, কোথায় আসছে, কিভাবে হয়েছে, এটা পরে বলবো। তাহলে দেখো, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস হোয়াট হ্যাড হ্যাপেন্ড। এই যে এইভাবে আমরা প্রেজেন্ট করাকে বলে কিটা ইনডিরেক্ট স্পিচ।
তাহলে দেখো, যখন এই যে টিচারের কথাটিকে এই যে এই মানে কথাটিকে আমরা এইভাবে যদি কারো কাছে প্রকাশ করি, ঠিক স্যার যেভাবে জিজ্ঞেস করছেন সেভাবে এই কোটেশনের ভিতর রেখে যদি প্রকাশ করি, তখন আমরা বলি তাকে ডিরেক্ট স্পিচ। অর্থাৎ এক্স্যাক্টলি আমরা হুবহু আমরা যেটা প্রকাশ করি সেটা হলো ডিরেক্ট স্পিচ। আর এটাকে আমরা একটু মডিফাই করে নিজেদের মতো বললে, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস দ্যাট হোয়াট হ্যাড হ্যাপেন্ড, তাহলে এটা হবে কি ইনডিরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা জানলাম স্পিচ বা ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ। এখন আমরা এটাকে কি করব, আমাদের কাজটা কি হবে? আমরা তো এই যে ডিরেক্টকে কিভাবে ইনডিরেক্ট করে, অর্থাৎ একজনের যেভাবে কথা বলছে তাকে ঠিক সেভাবে বলবো, না একটু মডিফাই করে নিজের মতো বলবো? তো নিজের মতো বলতে গেলে আমরা, অর্থাৎ ইনডিরেক্ট করতে গেলে আমাদের কি করতে হবে, কি আর্ট আছে, কি কৌশল আছে, সেটা আমরা মূলত শিখবো এখন। এটা করার আগে আমাদেরকে আমরা একটা মানে ডিরেক্ট স্পিচ আবার দেখি। দ্য টিচার said to the students, have you prepared your lesson? আচ্ছা দেখো, একটা এখানে আমরা ডিরেক্ট স্পিচের একটা ডিরেক্ট স্পিচ উদাহরণ এখানে দিলাম। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন। ধরো অ্যাজ ফর এক্সাম্পল এটা একটা ডিরেক্ট স্পিচ। এখন আমাদের যে বুঝতে হবে, এখানে কিছু মানে নাম আছে, কিছু পার্টসের নাম আছে। যেমন দেখো এই সেইড, এই সেইডটাকে বলবো আমরা রিপোর্টিং ভার্ব। কি বলবো এটাকে? রিপোর্টিং ভার্ব। আমরা এটাকে বলবো রিপোর্টিং ভার্ব। তাহলে সেইটা কি? অর্থাৎ কোটেশনের আগে যে একটা ভার্ব থাকে তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। কি বলা হয় এটাকে? রিপোর্টিং ভার্ব। আচ্ছা, আর এই যে হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন, এই যে কোটেশনের ভিতরে, এই যে কোটেশনের ভিতরে যে অংশ থাকে তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ, ঠিক আছে? তাহলে কি বলবো এটাকে? রিপোর্টেড স্পিচ। তাহলে এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, মনে থাকবে? এই কোটেশন ভিতরটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এই দুইটা নাম কিন্তু আমাদের মানে বাচ্চাদের কনফিউশন লেগে যায়, তোমরা এলোমেলো করে ফেলো। রিপোর্টিং কেউ বলে কি এটাকে? রিপোর্টিং স্পিচ বা রিপোর্টেড ভার্ব। অর্থাৎ এখানে রিপোর্টিং নাও, এখানে স্পিচ নাও, দুটা মিলে বলো কি রিপোর্টিং স্পিচ। কি অনেকে বলে কি রিপোর্টিং স্পিচ। আবার কেউ রিপোর্ট নিয়ে এখানে ভার্ব নাও, রিপোর্টেড ভার্ব। আমাদের অভিজ্ঞতা দেখা যাচ্ছে, তোমরা কি করো, তালগোল পাখি ফেলো, এখানে রিপোর্টিং ভার্ব থেকে রিপোর্টিং রাখো, আর রিপোর্ট স্পিচ থেকে স্পিচ নাও, তা রিপোর্টিং স্পিচ। আবার কেউ রিপোর্টেড ভার্ব নাও, যেটা ঠিক নয়। এগুলো কি, এরকম কোনো নাম নেই। আমাদের জাস্ট মাথায় রাখতে হবে এই ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, এটাকে বলা হচ্ছে স্পিচ, এটা কথা। এই স্পিচটাকে বলা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। তাহলে এই দুইটা শব্দগুলো মাথায় সেট করো, একটা রিপোর্টিং ভার্ব, একটা রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, একটা রিপোর্টিং ভার্ব, একটা রিপোর্টেড স্পিচ। আচ্ছা, তাহলে আমরা দুইটা পার্টস জানলাম, একটা রিপোর্টিং ভার্ব, একটা রিপোর্ট স্পিচ। তুমি যদি এই ন্যারেশন বা স্পিচ জানতে হয়, তোমাকে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরপর দেখো আরো কিছু বিষয় আছে। এই যে দ্য টিচার, এটা কি? এই যে রিপোর্টিং ভার্ব যদি, তার এটা সাবজেক্ট। এটা কি? এটা রিপোর্টিং ভার্ব সাবজেক্ট। রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট। তাহলে দ্য টিচার এটা কি? অর্থাৎ এই সেটটা কে, মানে কাজটা কে করেছেন? দ্য টিচার। তাহলে এটা রিপোর্টিং ভার্ব, এই যে রিপোর্টিং ভার্ব যেটা আছে তার সাবজেক্ট কি? তাহলে এটি হলো দ্য টিচার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। আর তিনি কাজটা কাকে দিয়ে করাইছেন, কাকে বলছেন? দ্য স্টুডেন্টস। তাহলে এটা কি? এটা হলো রিপোর্টিং ভার্বের অবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তাহলে আমি আবার বলি, এই সেইটটা কি? রিপোর্টিং ভার্ব। এটা কি?
তার সাবজেক্ট, দ্য স্টুডেন্টস কি অবজেক্ট, কার অবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তাহলে ক্লিয়ার? আবার দেখো, রিপোর্টিং ভার্ব সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর এদিকে দেখো হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন, এটা পুরোটা কি রিপোর্টেড স্পিচ, এটা কি কোটেশন ভিতরে যা সেটা রিপোর্টেড স্পিচ। এখানেও কিন্তু আছে সাবজেক্টকে ইউ, তোমরা কি তোমাদের লেসন তৈরি করেছো, তাহলে এখানে কাকে প্রশ্নটা করছে, ইউকে। আচ্ছা, তাহলে এখানে ইউটা হলো সাবজেক্ট, এটা কি ইউটা সাবজেক্ট। আচ্ছা, এখন দেখো এখানে আরো কিছু বিষয় খেয়াল করতে হবে আমাদেরকে, যে হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন, এটা কোন সেন্টেন্স। ওই তোমাদের কালকে বলছিলাম যে আমাদের ভিতরে একটা মাইন্ডসেট করতে হবে, কোন একটা সেন্টেন্স দেখার পরে আমাদের মানে বুঝতে হবে এটা অ্যাসার্টিভ, এদের এটা ইন্টারোগেটিভ, অথবা এটা ইম্পারেটিভ, অথবা এটা অপটেটিভ, অথবা এক্সক্লেমেটরি। তো 5 প্রকার সেন্টেন্স কোনটি এটা আমাদেরকে একটু বুঝতে হবে, কারণ এটা আমাদের অনেকভাবে কাজে লাগবে, কাজে আসবে। আর এটা মানে বেসিক এই জ্ঞানটা আমাদের রাখতেই হবে। যেমন এখানে আমাদের হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন, এটা কোন মানে টেন্স, এটা সরি এটা কোন সেন্টেন্স, এটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু এটা কি আছে, এই যে কোশ্চেন মার্ক আছে। কারণ একটা মনে রাখবা যে 5 প্রকার সেন্টেন্স, 1 2 3 4 5, একদম সবার আগে তুমি চিনবা ইন্টারোগেটিভ। কিভাবে? এটা কোশ্চেন মার্ক আছে। যারা মানে লেখাপড়া একটু পিছিয়ে আসো, কিংবা যাদের মনে থাকে না, কিংবা যারা তোমাদের মানে প্রাইভেট বলো বা গাইড বলো, কিংবা বাবা মার থেকে বলো, বা কোনোভাবে হেল্প পাচ্ছ না, তাদেরকে আমি বলছি তুমি মাথায় রাখো যে শুরুতেই একেবারে জল করে সর্বাগ্রে যে সেন্টেন্স তুমি চিনতে পারো সেটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিভাবে? একটা কোশ্চেন মার্ক থাকে, এটা থাকলে তুমি বুঝবা, এটা দেখলে তুমি এটা। ওই যে একটা গান আছে, আমি মানে আমরা শুনতাম ছোট, ডোরা কাটা দাগ দেখে বাঘ চিনা যায়, বিড়ালকে কি মানে ডোরা কাটা দাগ দেখে বাঘ চিনা যায়, লেজ দেখে বিড়ালকে যায় চেনা যায়, মুখ ঢাকা মুখোশের এই দুনিয়ায় মানুষকে কি করে চিনবে বলো। ডোরা কাটা দাগ দেখে বাঘ চিনা যায়, লেজ দেখে বিড়ালকে যায় চেনা যায়, মুখ ঢাকা মুখোশের এই দুনিয়ায় মানুষকে কি করে চিনবে বলো। এই যে গানের ওই কথাটির সঙ্গে যদি আমি বলি যে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনবা কিভাবে, অবশ্যই একটা কোশ্চেন মার্ক থাকবে। তারপর সেকেন্ড তুমি চিনবা কিভাবে, এক্সক্লেমেটরি কিভাবে, একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, ঠিক আছে, একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে। তাহলে 1 নম্বর তুমি সবার আগে চিনবা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোশ্চেন মার্ক। দ্বিতীয়ত চিনবা তুমি এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই যে আশ্চর্যবোধক চিহ্ন। 3 নম্বর তুমি চিনবা ইম্পারেটিভ সেন্টেন্স। কিভাবে চিনবা, যে শুরুতে ভার্ব থাকবে, কি থাকবে, শুরুতে ভার্ব থাকবে। সাধারণত ভার্ব থাকতে পারে, লেটস থাকতে পারে, তারপরে ডু থাকতে পারে, ডোন্ট থাকতে পারে, এইভাবে থাকবে, অর্থাৎ শুরুতে ভার্ব থাকবে, ঠিক আছে। তারপরে 4 নম্বর তুমি শিখবা কি অপটেটিভ। কিভাবে, একটা মেয়ে থাকবে, মানে সাধারণত উইশ থাকবে বা প্রেয়ার থাকবে, মে ইউ লিভ লং, উইশ ইউর গুড লাক, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে 4 নম্বর আমরা কোনটা, অপটেটিভ। 5 নম্বরে বাকি থাকে কোনটা, অবশ্যই অ্যাসার্টিভ। তাহলে দেখো 5 প্রকার সেন্টেন্স, কারণ আমার এখানে লাগবে, আমি আবার এখানে একটু তোমাদেরকে কি করলাম, এটা আবার রিকল করালাম, এই জন্য যে এই ন্যারেশন করতে গেলে, স্পিচ করতে গেলে তোমাকে এটা খুবই মানে একেবারে জরুরিভাবে চিনতে হবে যে কোনটি অ্যাসার্টিভ, কোনটি ইন্টারোগেটিভ, কোনটি অপটেটিভ, কোনটি এক্সক্লেমেটরি, কোনটা ইম্পারেটিভ, ঠিক আছে। এবং আমি আবার বলছি যে তোমাকে যদি অনেকগুলো সেন্টেন্স এলোমেলোভাবে দেওয়া হয়, ধরো তোমাকে একটা ডালা দিছে, ডালার ভিতরে অনেকগুলো সেন্টেন্স, 15-20টা সেন্টেন্স দিচ্ছে, তুমি সেন্টেন্স পিক করবে কোনটা অ্যাসার্টিভ, কোনটা ইন্টারোগেটিভ, কোনটা অপটেটিভ, কোনটা এক্সক্লেমেটরি, এইভাবে। তাহলে তুমি সবার আগে খুঁজবা যে কোশ্চেন মার্ক আছে কিনা, কোশ্চেন মার্কগুলো অবশ্যই মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর দেখবে তুমি আশ্চর্যবোধক চিহ্ন আছে কিনা, তাহলে সেগুলো কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর তারপর দেখবা তুমি সেখানে কোনো ভার্ব দিয়ে শুরু হয়েছে কিনা, ঠিক আছে, মানে সাবজেক্ট না শুরুতে ভার্ব, তার এটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর দেখবা তুমি সেখানে কোনো উইশ বা কোনো প্রেয়ার বা মনে কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশ পাইছে কিনা, তাহলে সেটা কি অবশ্যই অপটেটিভ সেন্টেন্স। আর বাকি যেগুলো থাকে সেগুলো হ্যাঁ বোধক হতে পারে, না বোধক হতে পারে, সেগুলো কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, এবং আশা করি তোমাদের এটা মাথায় থাকলে স্পিচ চেঞ্জেস অনেক কাজে লাগবে। তো যেটা দেখো এখানে কোন সেন্টেন্স, এটা হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন, অবশ্যই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর আরেকটা বিষয় খেয়াল করতে হবে, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন, এখানে এটা কোন টেন্স, একটা সেন্টেন্স, একটা টেন্স, একটা কি, একটা হলো সেন্টেন্স,
আরেকটা হলো টেন্স, দুইটা এক জিনিস না কিন্তু, ঠিক আছে? টেন্স মানে কাল, আর সেন্টেন্স মানে বাক্য। অর্থাৎ সেন্টেন্স হলো বাক্য, কতগুলো ওয়ার্ড মিলে সেন্টেন্স হয়। সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। আর টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। দেন আবার প্রত্যেক টেন্স 4 ভাগে ভাগ করছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে 12 প্রকার টেন্স: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে টেন্স মোট কত প্রকার? এটা হলো 5 প্রকার। এটা কত প্রকার? 12 প্রকার, ঠিক আছে? এই রিপোর্ট স্পিচটা কোন টেন্স, কোন সেন্টেন্স, এগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আজকে তোমাদের কি শিখালাম এখানে? যে একটা ডিরেক্ট ন্যারেশনকে, ডিরেক্ট স্পিচকে বোর্ডে লিখলাম এবং সেখানে কোনটা রিপোর্টিং ভার্ব দেখালাম, কোনটা রিপোর্ট স্পিচ দেখালাম, আর কোনটি রিপোর্টিং ভার্ব সাবজেক্ট, কোনটি রিপোর্টিং ভার্ব অবজেক্ট, আবার রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কি আছে, রিপোর্ট স্পিচটা কোন টেন্স, কোন সেন্টেন্স, এই বিষয়গুলো তোমাদেরকে আমি বললাম এবং এগুলো আমাদের জানতে হবে। এখন আমাদের যেটা করতে হবে, যে রুলস আমাদের চেঞ্জিং রুলস, ঠিক আছে? একটা বিশাল রুলস আমাদের আছে যে হাউ টু চেঞ্জ, কীভাবে আমরা চেঞ্জ করব, অর্থাৎ ডিরেক্টকে কীভাবে ইনডিরেক্ট করব। একটা প্রত্যক্ষ উক্তি দিছে, সেটাকে আমি পরোক্ষ করবো কীভাবে। ধরো আমি সিম্পল একটা বিষয় দিয়ে বলি যে যে ফাদার said to me, quotation, I am going to ঢাকা, ঠিক আছে? ফাদার সেড টু মি আই এম গোয়িং টু ঢাকা। তাহলে এটা কি? এটা অবশ্যই ডিরেক্ট স্পিচ, ঠিক আছে? এখন এটাকে আমি কিভাবে ইনডিরেক্ট করব? ইনডিরেক্ট করবো কিভাবে? আমি পারবো, আমি ফটাফট পারবো, যারা স্পিচ বুঝবে তারা পারবে, কিন্তু হয়তো তুমি পারতেছো। কেন পারতেছো না? বাস্তবে দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট তারা যারা পারে না, কেন পারে? তাদের কাছে কঠিন মনে হয় যে এত কঠিন, কিভাবে করব, অনেকগুলো সেন্স কিন্তু আসে। তা দেখো, যেমন এটা হবে ফাদার টোল্ড মি, এটা উঠে দিয়ে আমরা দ্যাট বসাবো, দ্যাট। এবার হবে কি হি ওয়াজ গোয়িং টু ঢাকা। এটা উত্তরটা, এটা যে ফাদার সেড টু মি আই এম গোয়িং টু ঢাকা। এটা ইনডিরেক্ট করলে কি হবে? ফাদার টোল্ড মি দ্যাট হি ওয়াজ গোয়িং টু ঢাকা। এখন আমার কাছে খুব সহজ, আমি করে ফেললাম, তোমার কাছে কঠিন লাগতেছে। কেন কঠিন লাগতেছে? তুমি এর ভিতরে কলা কৌশল জানো না, তুমি জানো না কিভাবে এই পরিবর্তনটা, চেঞ্জটা কিভাবে করতে হয়। তা চেঞ্জটা করার যে স্টেপগুলো কি, ধাপগুলো কি, বা টেকনিকটা কি তুমি জানো না, সেইটাই তোমাদেরকে এখন আমি বলবো, খেয়াল করো তোমরা। আচ্ছা, প্রথম কথা খেয়াল করো, তোমাদেরকে এই যে মনে করো একদম, যদি আমি বলি একটা গল্প বলি, গল্প মানে কি আসলে তো উপমা দিচ্ছি। পড়ানোর সময় অনেক সময় টিচাররা অনেক উপমা দেয়, আমিও বলছি যে আমি প্রায় সময় একটা বলি, মানে এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। ধরো তুমি কোন একটা পাত্রী দেখতে গেছো, মানে পাত্রী দেখতে যায়, সাধারণত আমাদের পরিবারে কোনো মানে পাত্রের বিয়ে শাদীর জন্য পাত্রীর বাড়িতে যখন যায়, তখন পাত্রী কিন্তু অনেকগুলো গুণ দেখে। তার অ্যাপিয়ারেন্স দেখে, তার ফিজিক্যাল ফিটনেস দেখে, তার অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দেখে, তারপর তার অন্যান্য গুণাবলী কি দেখে, তারপর তার বাবা মার মানে আর্থিক অবস্থা কেমন দেখে, তারপর তার বংশমর্যাদা কেমন, এগুলো দেখে, বা আত্মীয়তা কোথায় কি করছে, অনেকগুলো বিষয় দেখে। কিন্তু যারা পাত্রপক্ষ, তারা পাত্রের অনেকগুলো মানে ক্রাইটেরিয়া দেখে, মানে পাত্রী দেখতে কেমন, তার অ্যাপিয়ারেন্সটা কেমন, তার শারীরিক গঠন লম্বা কেমন, তারপর দেখা যায় সে লেখাপড়া কি করেছে, তারপরে তার মানে আত্মীয়, মানে তার মানে খানদান, মানে তার বংশ কেমন, মর্যাদা কেমন, কিংবা তাদের আর্থিক অবস্থা কেমন, কিংবা সে কোথায় কোথায় তার বোন ভাইদেরকে বিয়ে দিছে বা বিয়ে করেছে, কি এক্স্যাক্টলি এটা একটা প্রসিডিউর। কিন্তু আমি একটা প্রশ্ন করি তোমাদেরকে, এটা দিস ইজ মাই রিয়েলাইজেশন, সেটা হলো যে কোনো পাত্রীর বাড়িতে গিয়ে কি শুরু থেকে তার শিক্ষাগত যোগ্যতা বা সার্টিফিকেট দেখে, যে লেখাপড়া কি করছে এটা দেখে, নাকি তার বড় বোন কোথায় বিয়ে দিচ্ছে এটা দেখে, নাকি তার বাবার বাড়িঘর কি আছে এটা দেখে? শুরুতে যেটা দেখে সেটা হলো অ্যাপিয়ারেন্স, মুখমণ্ডল।
অর্থাৎ পাত্রী দেখতে কেমন, এটাই স্বাভাবিক। এটা আমাদের ট্রেন্ড, একটা যেটা চলে, যেটা মানে আমার তোমার সকলের ভিতরে এই জিনিসটাই চলে আসে যে পাত্রীটা দেখতেই শুরুতে কেমন দেখা যায়। আমি জাস্ট এটাকে অন্যভাবে নেগেটিভলি নেওয়ার দরকার না, আমি জাস্ট এই ন্যারেশনের ক্ষেত্রে এটাকে আমি নিয়ে আসতেছি যে পাত্রী দেখতে গেলে যেমন শুরুতেই দেখতে হয় পাত্রীর অ্যাপিয়ারেন্সের দিকে তাকায় মানুষ, তোমরাও ঠিক একই অবস্থা। এই ডিরেক্ট ন্যারেশনটিকে ইন্ডিকেট করার জন্য তোমরা শুরুতে দেখবে কোটেশন বিরুদ্ধ একটা, এটা দেখবে এটা কোন সেন্টেন্স, কোন সেন্টেন্স। আমি আবার বলতেছি যে এই ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট করার ক্ষেত্রে একেবারে সবার আগে দেখতে হবে এই রিপোর্ট স্পিচটা কোন সেন্টেন্স। ঠিক আছে, আবার বলছি, ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে পরিণত করতে গেলে, রূপান্তর করতে গেলে, পরিবর্তন করতে গেলে সবার আগে দেখতে হবে রিপোর্ট স্পিচটা কোন সেন্টেন্স। এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, এটা কি অবজেক্টিভ সেন্টেন্স, এটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। কারণ কেন দেখবো আমরা, কারণ এই জন্য যে এই সেন্টেন্সের আলোকে, অর্থাৎ এটা কোন সেন্টেন্স তার আলোকেই আমাদের কি করতে হবে, এই রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হবে। এই যে সেট লিখছি আমরা, এই রিপোর্টিং সবসময় সেট থাকবে না, এটা কখনো সেট থাকে অথবা টোল্ড হতে পারে, এটা কোনো আক্সড হতে পারে, এখানে কখনো মানে উইশড বা প্রেড হতে পারে, এখানে এক্সক্লেমড উইথ জয় হতে পারে, অনেক কিছু আসতে পারে এখানে। অর্থাৎ আমি আবার বলছি যে রিপোর্ট স্পিচটা কোন সেন্টেন্স তার আলোকে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হবে। ঠিক আছে, মানে ইজি করে চিন্তা করো, আমরা শুরুতে দেখবো রিপোর্ট স্পিচটা কোন সেন্টেন্স, কারণ তার আলোকে আমাদের কি হবে, রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হবে। ঠিক আছে, ধরো আমি যদি বলি এটাকে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে কি হবে, এটা যদি অ্যাসার্টিভ হয়, আমরা যদি বলি অ্যাসার্টিভ, অ্যাসার্টিভের ক্ষেত্রে কি হবে, এটা অ্যাসার্টিভের সময় আমরা সেট লিখতে পারবো, সেট দিলে টু দিতে অথবা টোল্ড দিব। ঠিক আছে, এগুলো কিন্তু পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স হতে পারে এটা। ঠিক আছে, সে হতে পারে আর টেলস হতে পারে। তাহলে অ্যাসার্টিভ হলে আমরা কি দিব, এই রিপোর্টিং ভার্বটা সেট টু অথবা টোল্ড থাকবে, অথবা প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স থাকতে পারে। আর পরে যদি আমরা ইন্টারোগেটিভ হয়, সেটা যে তোমার কোনটা, যে ওই যে রিপোর্ট স্পিচ যদি ইন্টারোগেটিভ হয়, প্রশ্নবোধক হয়, তাহলে কি হবে, আক্সড হবে। কি হবে এখানে, আক্সড হবে। আর যদি 3 নম্বর যদি হয় ইম্পারেটিভ, ইম্পারেটিভ হলে কি হবে, এখানে হবে যে রিকোয়েস্ট, ঠিক আছে, রিকোয়েস্টেড, অথবা দেখা যাচ্ছে অ্যাডভাইস, অথবা অর্ডার, অথবা কমান্ড, অত সিম্পল টোল্ড হতে পারে অনেক ক্ষেত্রে, সেটা কেন আমরা বলবো ব্যতিক্রম। তাহলে দেখা যাচ্ছে যদি ইম্পারেটিভ হয় তাহলে রিকোয়েস্ট হবে, অ্যাডভাইস হতে পারে, অর্ডার হতে পারে, কমান্ড। অর্থাৎ সেন্টেন্স দিয়ে কি বোঝাচ্ছে, কোন ভাবটা প্রকাশ পাচ্ছে, সেটা দিয়ে আমরা কখনো রিকোয়েস্ট বসাই, কখনো অ্যাডভাইস বসাই, কখনো অর্ডার বসাই, কখনো কমান্ড বসাই, কখনো টোল্ড বসাই। এরপর আমরা যদি 4 নম্বর যদি হয় অপটেটিভ, যদি হয় তাহলে আমরা কি বলবো, উইশ বা প্রেড। ঠিক আছে, উইশ বা প্রেড। তার 5 নম্বর যদি হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে হবে কি, এক্সক্লেমড উইথ জয়, অথবা এক্সক্লেমড উইথ সরো, বা ক্রাইড আউট উইথ জয়, ক্রাইড আউট সরো। তাহলে দেখো এই যে আমি কি বললাম, একটু খেয়াল করো যে যদি আমরা ন্যারেশন করব, অর্থাৎ ডিরেক্টকে ইনডিরেক্ট করতে গেলে শুরুতে দেখবো আমরা রিপোর্ট স্পিচটা কোন সেন্টেন্স। কেন দেখবো, কারণ ওই সেন্টেন্সগুলো আলোকে আমার রিপোর্টিং ভার্ব চেঞ্জ হবে। এটা কি বলবো, তাহলে আমরা একটু যদি এখানে নোট দিই যে চেঞ্জিং রিপোর্টিং ভার্ব, চেঞ্জিং অফ রিপোর্টিং ভার্ব। অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরিবর্তন রুলসটা কি, যদি রিপোর্ট স্পিচটা অ্যাসার্টিভ হয় তাহলে সেট টু অথবা টোল্ড হবে, যদি রিপোর্ট স্পিচটা ইন্টারোগেটিভ হয় তাহলে আক্সড হবে, যদি রিপোর্ট স্পিচটা ইম্পারেটিভ হয় তাহলে রিকোয়েস্টেড, অ্যাডভাইস, অর্ডার,
যেহেতু ফার্স্ট টেন্সে অর্ডার্ড, কমান্ডেড, তারপর টোল্ড। টোল্ড হতে পারে, অপটেটিভ হলে উইশড বা প্রেড, আর এক্সক্লেমেটিভ হলে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো, ক্রাইড আউট উইথ জয়, ক্রাইড আউট উইথ সরো, এগুলো আমাদের বসাইতে হবে। তাহলে কি ক্লিয়ার, বুঝতে পারছি আমরা? তাহলে আবার বলছি যে আমাদেরকে ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট করতে গেলে প্রথমেই দেখবো আমরা রিপোর্ট স্পিচটা কোন সেন্টেন্স, কারণ তার আলোকে আমাদের রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়। আচ্ছা, তাহলে ঠিক আছে, এটা আমরা মাথায় রাখবো এবং ভুলে গেলে একাধিকবার ভিডিওটা দেখবো, শুনবো, তাহলে কিন্তু আমাদের এগুলো, কারণ আমরা যখন সরাসরি ক্লাস করি কিংবা ধরো প্রাইভেটে পড়াই বা ব্যক্তিগত তুমি কোনো কারোর কাছে পড়লে, তখন একবার টিচাররা বলেন, পরে তুমি ভুলে গেলে আর মন থাকে না, বা তো অনেকে নোট রাখো। আর এখন কিন্তু তোমাদের অনলাইনে কিন্তু চাইলে তুমি বারবার এটাকে রিপিট করে শুনতে পারবেন। আচ্ছা, এবার দেখো আমাদের ওই যে খেয়াল করছি আমরা যে এখানে ফাদার, উদাহরণটা বলে কি, ফাদার সেড টু মি আই অ্যাম গোয়িং টু ঢাকা। এখন দেখো এই যে এটা লেখার সময় কি হয়, উত্তরটা হয়ে যায় এরকম, ফাদার টোল্ড মি দ্যাট। এখন আমি লিখে বলি, যেমন দেখো এখানে আই এম গোয়িং টু ঢাকা, কোন সেন্টেন্স আছে এটা? আই এম গোয়িং টু কোন সেন্টেন্স? অবশ্যই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু কোশ্চেন মার্ক নাই, যেহেতু এটা আশ্চর্য চিহ্ন নাই, যেহেতু ভার্ব দিয়ে শুরু হয় নাই, যেহেতু কোনো ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় না, তাহলে এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ। আবার খেয়াল করো, এখানে কি কোনো কোশ্চেন মার্ক আছে? নাই, তাহলে এটা ইন্টারোগেটিভ হবে না। এখানে কোনো এই চিহ্নটা নাই, এখানে কোনো এই চিহ্নটা নাই, এখানে কোনো উইশ বা প্রেয়ারও নাই, এখানে কোনো ভার্ব দিয়ে শুরু হয়নি, তাহলে এটা অবশ্যই কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, তাহলে আই এম গোয়িং টু ঢাকা যদি অ্যাসার্টিভ হয়, তাহলে কি বলছিলাম, এই সেড টু থাকবে, অথবা আমরা টোল্ড লিখতে পারি। সেড দিলে টু অথবা টোল্ড। আচ্ছা, টোল্ড মি। এবার দেখো এই যে কমা কোটেশন, এই দুইটা জিনিসকে তুলে এখানে একটা কানেক্টর দিব। কি দিব? কানেক্টর। ঠিক আছে, সেন্টেন্স কানেক্টর দিব, একটা সংযোগকারী একটা ওয়ার্ড দিব আমরা। কি দিব? সেটা দ্যাট। কি দিব এখানে আমরা? দ্যাট। এই দেখছো দ্যাট কিভাবে আসলো? তাহলে দ্য ফাদার টোল্ড মি দ্যাট, তাহলে এই কমা এবং কোটেশন তুলে দিয়ে আমি কি বসাবো? দ্যাট বসাবো। ঠিক আছে, এখন এখানে একটা বিধি আছে, রুলসটা কি? যদি অ্যাসার্টিভ হয় তাহলে দ্যাট বসবে। ঠিক আছে, আবার বলছি কি হবে এখানে, যে অ্যাসার্টিভ হলে কি হবে? অ্যাসার্টিভ হলে দ্যাট, আর ইন্টারোগেটিভ যদি হয় তাহলে হবে কিন্তু ইফ বা একটা ডব্লিউএস ওয়ার্ড বসবে, ইফ বসবে অথবা ডব্লিউএস ওয়ার্ড। এটা আমরা পরে বলবো, ডব্লিউএস ওয়ার্ড বলতে কি বোঝাচ্ছে, এটা যখন আমরা করবো তখন বুঝবো। তাহলে মাথায় রাখো, অ্যাসার্টিভ হলে দ্যাট, আর ইন্টারোগেটিভ হলে ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড। তারপরে আর কি আছে? ইম্পারেটিভ হবে টু অথবা নট টু। কি বলবে এখানে? টু অথবা নট টু। কোথায়? কখন? ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর যদি হয় অপটেটিভ হলে কি হবে? তখন হবে আমাদের আবার দ্যাট বসবে। ঠিক আছে, হ্যাঁ। তারপরে এরপরে এক্সক্লেমেটরি হলে কি হবে? হ্যাঁ, এখানে আবার কি হবে? এখানে একটা দ্যাট আমরা বসাবো। তাহলে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট, ইন্টারোগেটিভ ইফ বা ডব্লিউএস ওয়ার্ড, ইম্পারেটিভে টু অথবা নট টু, অপটেটিভে আমরা দ্যাট বসাবো, এক্সক্লেমেটরি আমরা দ্যাট বসাবো। আচ্ছা, এইবার দেখো তাহলে আমরা কি বললাম এখানে, এই যে ডিরেক্টকে আমরা ইনডিরেক্ট করার সময় আমরা কি পরিবর্তন করলাম? এখানে রিপোর্টিভ ভার্বটা চেঞ্জ করলাম, টোল্ড দিলাম, অথবা সেটও লিখতে পারতাম, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে এই অ্যাসার্টিভ সেন্টেন্স বলে এখানে এই সেন্টেন্স কানেক্টর আমরা দ্যাট বসালাম। এখন যেটা আমাদের খেয়াল করতে হবে সেটা হলো টেন্সের পরিবর্তন। কি করতে হবে? টেন্সের পরিবর্তন, চেঞ্জিং অফ টেন্স। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, আমাদেরকে মাথায় রাখতে হবে। তোমাদের বইতে কিন্তু একটা ছক দেওয়া আছে, আমি দেখাবো, সেটা একটু খেয়াল করো। তাহলে চেঞ্জিং অফ টেন্স, অর্থাৎ এই যে আই এম গোয়িং টু ঢাকা, এটা টেন্স পরিবর্তন হয়েছে।
দেখো গ্রামার আসলে খুব মানে একেবারে কোরিলেটেড, একটা পড়াতে একটা চলে আসে। আমরা পড়াচ্ছি স্পিচ, চলে আসতেছে টেন্স, চলে আসতেছে সেন্টেন্স, তারপরে পার্সন নাম্বার, এগুলো চলে আসবে। ঠিক আছে, তাহলে টেন্সটা কি? টেন্সটা আমরা 12 প্রকার টেন্সকে চিনবো আমরা স্ট্রাকচার দিয়ে। কিভাবে চিনবো? স্ট্রাকচার দিয়ে। মানে স্ট্রাকচারটা কি? যেমন দেখো এখানে কি আছে, আইটা কি? সাবজেক্ট। তারপর এমটা কালকে তোমাদের আমি কিন্তু বলছিলাম আমার কত ক্লাস, এম ইজ আর এস যে কোনো একটা থাকবে, হয় এটা থাকবে অথবা এটা থাকবে অথবা এটা থাকবে। তারপর কি থাকবে? ভার প্লাস আইএনজি। তারপর থাকবে কি? অবজেক্ট বা এক্সটেনশন। দেখো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের আইএনজি ফর্ম থাকলে তারপর অবজেক্ট, এটা কোন টেন্স হয় মনে আছে তোমাদের? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওই যে গতকালকে আমি বলেছিলাম যে টিচার বলছিল এখন নাও উই আর মুভিং টু আওয়ার নেক্সট লেসন, মনে আছে তোমার? দেখো আগে ভিডিও দেখো। নাও উই আর মুভিং টু আওয়ার নেক্সট লেসন, ওখানে আমি সুন্দর করে বুঝাই দিচ্ছি যে কেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে ঠিক ওই জ্ঞানটা আমি, এবং এটাও বলছিলাম যে আজকের ক্লাসটি তোমার আগামী দিন কাজে লাগবে। এই জন্য আজকের পারা আগামী দিনে তোমার সহজ করে দিবে, আজকে না পারা আগামী দিনকে কঠিন করে দিবে। তো ওইটা যারা, আমি তো সেদিন বলছিলাম যে আজকে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার, এটা যেন সামনে যতদিন যতবার এটা আসে তুমি যেন চিনতে পারো। নিশ্চয়ই তোমরা চিনতেছো, আই এম গোয়িং। দেখো আই সাবজেক্ট আর এম ইজারের এম আছে, আর গো এর সঙ্গে কি আছে? গো আইএনজি, গোয়িং। তাহলে আই এম গোয়িং টু ঢাকা, এটা কোন টেন্স? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন শোনো, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হয়ে যাবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স হবে? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখন দেখো আমি যদি মানে এখানে আমি একটা তোমাদেরকে একটু মনোযোগটা ইজি করার জন্য বলছি। আমি ছোটকালে একবার সিনেমা দেখতে গেছি, বাংলা সিনেমায় আমাদের একজন কৌতুক অভিনেতা ছিলেন, তার নাম ছিল মতি। তোমরা হয়তো সেটা মতি মহল নাম একটা মানে মার্কেট আছে, মতি মহল। এই মতি উনি কৌতুক অভিনেতা ছিলেন, মানে পার্শ্ব চরিত্র জোকার ছিলেন। তো তিনি একবার দেখলাম একটা সিনেমা সিন দেখলাম যে একটা মাথা, মানে মাথার